ট্যাক্সেবল ইনকাম অফ ডিফারেন্ট টাইপস অফ রেসিডেন্ট। আজকের ক্লাস থাকছে ট্যাক্সেবল ইনকাম বের করব ডিফারেন্ট কাইন্ডস অফ রেসিডেন্টের। আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের যে আগের ক্লাসগুলো রেখেছিলাম তাতে আমি বলেছিলাম যে রেসিডেন্ট বা আমাদের একজন ইন্ডিয়ায় যে বাস করছে তাকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী। সেখানে বলেছিলাম এক নম্বর বলেছিলাম রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, 2 নম্বর বলেছিলাম রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, 3 নম্বর বলেছিলাম নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই 3 রকম ক্যাটাগরি হতে পারে। এবার তাদের ইনকামগুলো কোনটা ভারতে ট্যাক্সেবল কোনটা ভারতে ট্যাক্সেবল নয় সেটা নিয়ে আজ ডিসকাস করব। আমি সমীর স্যার, আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি অঙ্কের সলিউশন শুরু করছি। তার আগে আমি অঙ্কটা পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু স্ক্রিনে এসে যাবে, দেখবে অঙ্কটা স্ক্রিনে আসবে। আমি অঙ্কটা আগে পড়ে শুনিয়ে দিই, অঙ্কটা শুনে নাও, তারপর আমি অঙ্কটা সলিউশন করে দিচ্ছি। দেখো এখানে বলেছে মিস্টার কিরণ ফার্নিশ দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2022-23। ডিভিডেন্ড পেড বাই ইন্ডিয়ান কোম্পানি ক্রেডিটেড ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাট লন্ডন 15,000 টাকা। এগ্রিকালচার ইনকাম ফ্রম নেপাল রিসিভড দেয়ার বাট লেটার রেমিটেড টু ইন্ডিয়া 10,000 টাকা। ইন্টারেস্ট ফ্রম আমেরিকান ডেভেলপমেন্ট বন্ড 7,000 টাকা, যার মধ্যে 30% রিসিভড ইন ইন্ডিয়া। ডিভিডেন্ড পেড বাই কানাডিয়ান কোম্পানি রিসিভড ইন লন্ডন 20,000 টাকা। স্যালারি রিসিভড অ্যাট লন্ডন, সার্ভিস রেন্ডার্ড ইন ইন্ডিয়া 21,000 টাকা। প্রফিট ফ্রম বিজনেস ইন কানাডা কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া 20,000 টাকা, যার মধ্যে 20% রিসিভড ইন ইন্ডিয়া। প্রফিট ফ্রম বিজনেস ইন ইন্ডিয়া কন্ট্রোল ফ্রম লন্ডন রিসিভড ইন আমেরিকা 15,000 টাকা। পাস্ট আনট্যাক্স প্রফিট আছে 38,000 টাকা। গিফট ফ্রম ফরেন কারেন্সি রিসিভড ইন ইন্ডিয়া ফ্রম এ ফ্রেন্ড হু লিভস ইন লন্ডন 65,000 টাকা। দেখো এখানে যে ইনকামগুলো আছে আমি দেখবে আগের ক্লাসে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে কোন ইনকামগুলো ভারতে ট্যাক্সেবল হয় কোন ইনকামগুলো ভারতে ট্যাক্সেবল হয় না, সেটা একটু শর্ট করে বলে দিচ্ছি। আমরা দেখো যে কোনো ইনকাম যদি ভারতে অ্যারাইজ করে তাহলে সেটা কিন্তু সবার ক্ষেত্রেই ট্যাক্সেবল, সেখানে এর ক্ষেত্রেও ট্যাক্সেবল, এর ক্ষেত্রেও। আচ্ছা এগুলো আমি দেখবে শর্টে লিখে নিয়েছি। প্রথমে উপরে লিখে নেবে কম্পিউটেশন অফ গ্রস টোটাল ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2022-23 বা লিখতে পারো অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, ঠিক আছে। তারপরে এটা পার্টিকুলার্সের একটা চওড়া করে ঘর করবে। প্রথম কলমটা রাখছি অর্ডিনারি রেসিডেন্টের, দ্বিতীয় কলমটা রাখছি রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, আর তৃতীয়টা হচ্ছে নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার যার যেটা ট্যাক্সেবল হবে সেই কলমে অ্যামাউন্টটা বসাবো, বাকি কলমগুলো ড্যাশ দিয়ে দেব। আমি বলেছিলাম যে ইনকাম যদি ভারতে অ্যারাইজ করে বা অ্যারাইজ করেছে বলে মনে হয় তাহলে কিন্তু 3 জনকেই ট্যাক্স দিতে হবে। আবার ইনকাম যদি ভারতে রিসিভ হয় বা রিসিভ হয়েছে বলে মনে হয় তাহলেও কিন্তু 3 জনকে ট্যাক্স দিতে হবে। এবার যদি বিদেশি ইনকাম হয়, বিদেশেই রিসিভ করেছো, সেখানে কিছু আমাদের এক্সেপশন আছে। বিদেশি ইনকাম হলে প্রথমে আমরা বিজনেসের দিক দিয়ে ভাববো যে বিজনেস ইনকাম যদি হয় তাহলে দেখবো বিজনেসটা কন্ট্রোল হচ্ছে কোথা থেকে। বিজনেসটা যদি ভারত থেকে কন্ট্রোল হয় তাহলে প্রথম 2 জন ট্যাক্স দেয়, লাস্টের জন দেয় না, ঠিক আছে। আবার বিজনেসটা যদি বিদেশি কোম্পানি হয়, মানে বিদেশি ইনকাম হচ্ছে আবার কন্ট্রোল ফ্রম ফরেন, সেখান থেকেই কন্ট্রোল হচ্ছে, তাহলে কিন্তু শুধু প্রথম জন ট্যাক্স দেয়, বাকি 2 জন দেয় না। তাহলে এটা কিন্তু এইটা আলোচনা করছি যেটা, সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বাইরের ইনকাম আছে, আমরা যে ইনকাম অ্যারাইজও করেছে আউটসাইড ইন্ডিয়া এবং রিসিভও হয়েছে আউটসাইড ইন্ডিয়া তার আলোচনা করছি। কিন্তু তার আলোচনা প্রসঙ্গে আমরা প্রথমেই বললাম যে বিজনেস ইনকাম যদি বিজনেসটা কন্ট্রোল হয় ইন্ডিয়া থেকে প্রথম 2 জন ট্যাক্স দেবে, লাস্টের জন দেবে না। যদি কন্ট্রোল হয় আউটসাইড ইন্ডিয়া থেকে প্রথম জন ট্যাক্স দেবে, বাকি 2 জন দেবে না। তাহলে বোঝা গেল কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া হলে কিন্তু প্রথম 2 জনকে ট্যাক্স দিতে হবে, শুধু এনআরআই দেবে না। আর যদি কন্ট্রোল আউটসাইড হয় শুধু প্রথম জন ট্যাক্স দেয়, বাকি 2 জন দেয় না। সেরকম প্রফেশনের ক্ষেত্রে একই নিয়ম। প্রফেশন যদি সেট আপ হয় ইন্ডিয়ায়, প্রথম 2 জন ট্যাক্স দেয়, লাস্টের জন দেয় না। আবার প্রফেশনটা যদি সেট আপ হয় আউট অফ ইন্ডিয়ায় তাহলে শুধু প্রথম জন ট্যাক্স দেয়, বাকি 2 জন দেয় না। আর আদার্স ইনকাম যা সব আছে তার ক্ষেত্রে শুধু প্রথম জন ট্যাক্স দেয়। হ্যাঁ, তাহলে এই কনসেপ্টের উপর আমরা এগোবো। চলো, আমাদের প্রথমে বলেছে দেখো ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। তাহলে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আমরা কিন্তু যে ইয়ারে করছি
সেই ইয়ার থেকে ওটা ট্যাক্সেবল হয়ে গেছে। আগে কিন্তু ছাড় ছিল, ইন্ডিয়ান কোম্পানির ডিভিডেন্ড তার উপর ভারত সরকার ট্যাক্স নিত না, কিন্তু এখন সেই ছাড়টা উঠিয়ে দিয়েছে। তাহলে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, এই ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি ডিভিডেন্ড দেয় তাহলে সেটা ইনকামটা অ্যারাইজ করেছে কোথা থেকে? ভারত থেকে। তাহলে ভারত থেকে অ্যারাইজ করলে তিনজনকেই ট্যাক্স দিতে হবে। তাহলে আমরা লিখব ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ছোট করে লিখলাম, হ্যাঁ, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। দেখো অ্যামাউন্ট আছে কত? অ্যামাউন্ট আছে 15,000 টাকা। তাহলে তিনজনকেই ট্যাক্স দিতে হবে। তাহলে এখানে 15,000 টাকা আমি 3টে কলমেই বসালাম। ঠিক আছে, নেক্সট বলেছে এগ্রিকালচার ইনকাম ফ্রম নেপাল রিসিভড দেয়ার বাট লেটার রেমিটেড টু ইন্ডিয়া। দেখো এগ্রিকালচার ইনকাম যদি নেপালে হয় তাহলে ইনকামটা অ্যারাইজ করেছে আউটসাইড ইন্ডিয়া, রিসিভও করেছে আউটসাইড ইন্ডিয়ায়, তাহলে এটা বাইরের ইনকাম। আমরা বাইরের ইনকামের ক্ষেত্রে আমরা এটা কোন স্ল্যাবে ফেলছি? একেবারে 5 নম্বর স্ল্যাবে, বাইরের ইনকামের 5 নম্বর স্ল্যাবে। যেখানে দেখবে ABCD করে আমি 5 নম্বর স্ল্যাবে বলেছি আদার্স ইনকামগুলো। তাহলে আদার্স ইনকামের মধ্যে পড়ছে, এটা তো বিজনেস ইনকাম না, প্রফেশনেরও ইনকাম না। তাহলে আদার্স ইনকামের ক্ষেত্রে বলেছি শুধু প্রথমটায় ট্যাক্স দেয়, বাকি দুজন দেয় না। তাহলে লেখো এগ্রিকালচার ইনকাম ফ্রম নেপাল। আচ্ছা অ্যামাউন্টটা দেখে নাও। আচ্ছা অ্যামাউন্টটা আছে দেখবে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা শুধু প্রথমটা ট্যাক্স দেবে, বাকি দুজন দেবে না, ড্যাশ দিলাম। হ্যাঁ, এইভাবে করবে। নেক্সট, ইন্টারেস্ট ফ্রম আমেরিকান ডেভেলপমেন্ট বন্ড 30% রিসিভড ইন ইন্ডিয়া। দেখো ইন্টারেস্ট ফ্রম আমেরিকান ডেভেলপমেন্ট বন্ড, তাহলে তো এটা বিদেশ থেকে অ্যারাইজ করেছে, মানে আমাদের আউটসাইড ইন্ডিয়ায় অ্যারাইজ করেছে। তাহলে আউটসাইড ইন্ডিয়ায় অ্যারাইজ করলে তাহলে সেখানে আমরা বিদেশি ইনকাম বলতে পারি। আর বিদেশি ইনকামের আমরা দেখছি 30% আমরা রিসিভ করেছি ইন্ডিয়ায়। তাহলে ইন্ডিয়ায় রিসিভ করলে কিন্তু সে তোমার যেখানকারেরই ইনকাম হোক, সেখানে কিন্তু তিনজনকেই ট্যাক্স দিতে হবে। তাহলে আমরা এরকম লিখি যে ডিভিডেন্ড ফ্রম না ইন্টারেস্ট অন আমেরিকান ডেভেলপমেন্ট বন্ড interest on American development bond। এটা এক লাইনে লেখার চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে। এটা আন্ডারলাইন করলাম করে আমি এইখানটা লিখছি, এর দেখো একটা পার্ট যেটাকে লিখছি রিসিভড ইন ইন্ডিয়া। দুটো পার্ট আছে তো, তাহলে রিসিভড ইন ইন্ডিয়া, এর দুটো পার্টের মধ্যে রিসিভড ইন ইন্ডিয়া মনে হচ্ছে 30% বলেছে, দেখে নাও। রিসিভড ইন ইন্ডিয়া হ্যাঁ বলেছে 30%, টোটাল বলেছে 7,000 টাকা। তাহলে 7,000 টাকা 30% যদি করি 2,100 টাকা, সেটা ভারতে রিসিভ করেছে, মানে আমরা ভারতে রিসিভ হলে সেখানে বলেছে তিনজনকেই ট্যাক্স দিতে হয়, তাহলে এটার উপর তিনজনেই ট্যাক্স দেবে। ঠিক আছে, কিন্তু যেটা রিসিভড আউটসাইড ইন্ডিয়া হয়েছে এরই পরের পার্টটা রিসিভড আউটসাইড ইন্ডিয়া কত পার্সেন্ট? তাহলে 70%। 7,000 টাকা 70%, 4,900 টাকা। দেখো এখানে কিন্তু এই ইনকামটা হচ্ছে বিদেশি ইনকাম, আবার অ্যারাইজও করেছে বিদেশেই, রিসিভডও করেছে বিদেশে। তাহলে সেখানে শুধু প্রথমজন ট্যাক্স দেয়, বাকি দুজন দেয় না। ক্লিয়ার? নেক্সট, তারপরে বলেছে স্যালারি রিসিভড ইন লন্ডন ফর সার্ভিস রেন্ডার্ড ইন ইন্ডিয়া। না, তার আগে একটা আছে ডিভিডেন্ড পেড বাই কানাডিয়ান কোম্পানি রিসিভড ইন লন্ডন। কানাডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছো, আবার রিসিভ করেছো লন্ডনে, তাহলে এটা ভারতের বাইরেই অ্যারাইজ করেছে আর ভারতের বাইরেই রিসিভ করেছো, তাহলে বিদেশি ইনকাম হলে শুধু প্রথমজন ট্যাক্স দেবে। হ্যাঁ, তাহলে ডিভিডেন্ড ফ্রম
কানাডিয়ান কোম্পানি লিখিয়ে। 4 নম্বর, ডিভিডেন্ড ফ্রম কানাডিয়ান কোম্পানি। কত টাকা বলেছিল দেখে নাও, ডিভিডেন্ড রিসিভ ফ্রম কানাডিয়ান কোম্পানি 20,000 টাকা। তাহলে শুধু প্রথম জন ট্যাক্স দেবে, বাকি দুজন দেবে না। তারপরেরটা বলেছে স্যালারি রিসিভড অ্যাট লন্ডন ফ্রম সার্ভিস রেন্ডার্ড ইন ইন্ডিয়া। স্যালারি রিসিভ করেছে লন্ডনে, কিন্তু চাকরিটা করছে কোথায়? ভারতে। তাহলে মাইনেটা অ্যারাইজ করেছে কোথা থেকে? ভারত থেকে। ভারতে অ্যারাইজ করলে এবং ভারতে রিসিভ হলে সেখানে বলেছি তো 3 জনকেই ট্যাক্স দিতে হবে, তাহলে এটা 3 জনেই ট্যাক্স দেবে। তাহলে এখানে বলবো স্যালারি রিসিভড অ্যাট লন্ডন ফর সার্ভিস রেন্ডার্ড ইন ইন্ডিয়া, পুরোটাই লিখে দিই। স্যালারি রিসিভড আউটসাইড ইন্ডিয়া বাট সার্ভিসটা করেছে কোথায়? সার্ভিস রেন্ডার্ড ইন ইন্ডিয়া। তাহলে ভারত থেকে যদি কোনো ইনকাম করো, ভারতের ইনকাম ভারত থেকে অ্যারাইজ হলো, আর তুমি বিদেশে গিয়ে রিসিভ করলে, তাতে কিন্তু তোমাকে ভারত সরকারকে ট্যাক্স দিয়ে তবে যেতে হবে। তাহলে আমি দুটো ক্ষেত্র বলেছি, কিন্তু একটা হচ্ছে ভারত থেকে অ্যারাইজ হলে 3 জনেই ট্যাক্স দেবে, আর একটা ভারতে রিসিভ করলে 3 জনেই ট্যাক্স দেবে। তাহলে এটা ভারত থেকে অ্যারাইজ হয়েছে, তাহলে 3 জনকেই ট্যাক্স দিতে হবে। অ্যামাউন্ট দেখো 21,000 টাকা, বসিয়ে দাও। নেক্সট আছে প্রফিট ফ্রম বিজনেস ইন কানাডা কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া, যার 20% অফ হুইচ রিসিভড ইন ইন্ডিয়া। তাহলে আর বাকি ব্যালেন্সটা পরে রেন্ডার্ড করেছিল কোথায়? রেমিট করেছিল কোথায়? রেমিট করেছিল ভারতে। দেখো আমার এখানে আমি বলবো প্রফিট ফ্রম বিজনেস ইন কানাডিয়ান কোম্পানি, হ্যাঁ, প্রফিট ফ্রম বিজনেস ইন কানাডা। প্রফিট ফ্রম বিজনেস ইন কানাডা। আচ্ছা, এরও দুটো পার্ট বলি, একটা পার্ট বলি রিসিভড ইন ইন্ডিয়া, আর একটা রিসিভড আউটসাইড ইন্ডিয়া। রেমিট করলে কিন্তু সেটাকে ভারত থেকে অ্যারাইজ হয়েছে ধরবো না আমরা, ইন্ডিয়া থেকে অ্যারাইজ হয়েছে। তাহলে এখানে 1 নম্বর বলি রিসিভড ইন ইন্ডিয়া। আচ্ছা, রিসিভড ইন ইন্ডিয়া হলে এখানে বলেছিল, দেখো টোটাল ইনকাম বলেছে, টোটাল প্রফিট হয়েছে 20,000 টাকা, যার 20% রিসিভ করেছে ইন্ডিয়ায়। তাহলে 20% 20,000 টাকার করলে কত হবে? 4,000 টাকা। সেটা সবাইকেই ট্যাক্স দিতে হবে, যেহেতু রিসিভ করেছো কোথায়? ইন্ডিয়া। আর যেটা বাইরে থেকে রিসিভ করলে, বাইরে থেকে যেটা রিসিভ করেছো সেইটা কিন্তু কানাডিয়ান কোম্পানি, বাইরের কোম্পানি, বাইরেই রিসিভ করেছো, তাহলে কি হবে? শুধু প্রথম জন ট্যাক্স দেবে। রিসিভড আউটসাইড ইন্ডিয়া করি। দেখো রিসিভড আউটসাইড ইন্ডিয়া 20,000 টাকার, এটা তো করলাম 20%, তাহলে এটা কত? 80%। তাহলে 80% করলে 16,000 টাকা। বললাম শুধু প্রথম জন ট্যাক্স দেবে, যেহেতু ইনকামটা অ্যারাইজ করেছে আউটসাইড ইন্ডিয়ায়, রিসিভও করেছে আউটসাইড ইন্ডিয়ায়, তাহলে শুধু প্রথম জন ট্যাক্স দেয়, বাকি দুজন দেয় না। ঠিক আছে, আর কি আছে দেখো। তারপরে বলেছে প্রফিট ফ্রম বিজনেস ইন ইন্ডিয়া কন্ট্রোল ফ্রম লন্ডন রিসিভড ইন আমেরিকা।
এই প্রফিট ফ্রম বিজনেস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ায় ব্যবসা করছো, সেখান থেকে প্রফিট করেছো, সে কন্ট্রোল যেখান থেকেই হোক, তাহলে ইনকামটা অ্যারাইজ করেছে কোথা থেকে? ইনকামটা অ্যারাইজ করেছে ইন্ডিয়া থেকে, তাহলে তিনজনকেই ট্যাক্স দিতে হবে। তাহলে প্রফিট ফ্রম বিজনেস ইন ইন্ডিয়া ধরবে না তো? প্রফিট ফ্রম বিজনেস ইন কি বলবে? ইন্ডিয়া। ইন্ডিয়ার বিজনেসের প্রফিট আছে কত দেখো? 15,000 টাকা। তাহলে 15,000 টাকা তিনজনকেই ট্যাক্স দিতে হবে। ভারত থেকে ব্যবসা করে বেরিয়ে গেলে কিন্তু হবে না, সেখানে ভারত সরকারকে ট্যাক্স দিয়ে তবে যেতে হবে। সে তুমি ব্যবসাটা যেখান থেকেই কন্ট্রোল কর। হলো, আর একটা বাকি আছে। এখানে দেখো একটা বলেছে পাস্ট আনট্যাক্স প্রফিট বট ইন ইন্ডিয়া। আনট্যাক্স প্রফিটের উপর, যেটা বিদেশেও আনট্যাক্সড সেটা ভারতেও আনট্যাক্স, তার উপর ট্যাক্স দিতে হয় না। তাহলে ওটা যদি তুমি লেখো, আমার এখানে জায়গা নেই বলে লিখছি না, ওটা যদি তুমি লেখো, লিখবে পাস্ট আনট্যাক্স প্রফিট ব্রট ইন ইন্ডিয়া, ও তিনটেতেই ড্যাশ দিয়ে দেবে, কাউকেই ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে, আমি লিখলাম না আমার শুধু জায়গার অভাবের জন্য, তোমরা কিন্তু 8 নম্বর লিখে পুরোটা লিখবে, লিখে এখানে ড্যাশ 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 দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট আর একটাই আছে, গিফট ইন ফরেন কারেন্সি রিসিভড ফ্রম ফ্রেন্ড, যে বাস করে কোথায়? লন্ডনে। এখানে কিন্তু ফরেন কারেন্সিতে যদি কোনো গিফট পাও তার উপর ছাড় নেই। ইন্ডিয়ান কারেন্সিতে গিফট পেলে সেখানে ছাড় ছিল, কিন্তু ফরেন কারেন্সিতে গিফট পেলে ছাড় নেই। তাহলে আমি একটা কাজ করি না, এখানে 7 হয়েছে তো, টোটাল মারার জন্য ওইটুকু রাখতে হবে। আমি এখানটা 8 করে দেব, এখানটা 8 করে দিয়ে, এখানটা 8 করে দিচ্ছি, দিয়ে গিফট ইন ফরেন কারেন্সি। আচ্ছা, গিফট ইন ফরেন কারেন্সি বলেছে 65,000 টাকা। হ্যাঁ, তাহলে 65,000 টাকা তুমি এখানে তিনজনের ক্ষেত্রেই, তুমি ভারতে বাস করো, তুমি ফরেন কারেন্সিতে কোনো গিফট পেয়েছো কোনো ফ্রেন্ডের থেকে, তাহলে তোমাকে, তুমি যাই হও সেখানে তিনজনকেই ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, তাহলে গিফট পেয়েছো ফরেন কারেন্সিতে, তাহলে কিন্তু ট্যাক্স দিতে হবে। আর গিফট যদি পেতে তুমি ইন্ডিয়ান কারেন্সিতে, সেখানে কিন্তু ছাড় ছিল। ঠিক আছে, তাহলে আমরা গিফট পেয়েছি ফরেন কারেন্সিতে, এখানে কি করব? তিনজনকেই ট্যাক্সেবল করে দেবো। আমি শুধু জায়গা ছিল না বলে ওইটাকে ওখানে 8 নম্বর লিখে ওইখানটা দিলাম, নইলে তোমরা নিচেই করবে কিন্তু পরপর। তোমরা কিন্তু ওইরকম উপরে কোথাও ফাঁকা পেলে সেখানে লিখে দেবে না, বুঝেছো? পরপরই করবে, স্টেপ বাই স্টেপ। এবার এই টোটাল মেরে দেবে, টোটাল মেরে দিলে যেটা হবে সেটাই আনসার। দেখো কত হচ্ছে, 80, 80, 90, 90, 90, 90, 97, 97, 97, 20, 1,17,000, 1,17,000, 38, 38, 20, 58, 58, 73, 1,73,000। দেখে নেবে একবার, তোমরা একবার টোটালটা করে দেখে নেবে। ভুল হলো নাকি? দেখো টোটালটা করলাম, টোটালটা হলো 1,73,000, এটা 1,22,100, এটাও 1,22,100। তাহলে এইটা হলো তোমার গ্রস টোটাল ইনকাম। এটা গ্রস টোটাল ইনকাম, এটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম না। এরপরে তোমার উপর যত রকম ছাড় আছে সেই ছাড়গুলো তুমি পাবে, ছাড়গুলো পাওয়ার পর তবে ট্যাক্সেবল ইনকাম বেরোবে। সেই জন্য এটাকে লিখলাম কি বলতো, গ্রস টোটাল ইনকাম। কম্পিউট করতেও বলেছিল,
গ্রস টোটাল ইনকাম। তাহলে এই অঙ্কের জিস্ট জিনিস হচ্ছে তুমি যে কোনো ইনকাম দেখবে তা কোথা থেকে অ্যারাইজ হচ্ছে। যদি ভারত থেকে অ্যারাইজ হয় তাহলে ভারতে তো তিনজনকেই ট্যাক্স দিতে হয়, হ্যাঁ। আবার যদি ভারতে রিসিভ হয় তাহলেও তিনজনকেই ট্যাক্স দিতে হয়। তাহলে অ্যারাইজ ভারতে করলে সেখানেও তিনজনকে ট্যাক্স দিতে হবে, আবার রিসিভ করলে ভারতে সেখানেও তিনজনকে ট্যাক্স দিতে হবে। তাহলে এটা ক্লিয়ার হলো। এবার যদি বাইরে অ্যারাইজ করে, এবার বাইরেই রিসিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের একটু ভাবতে হবে। সেখানে ভাবতে বলেছি কি, তুমি দেখবে বিজনেস ইনকাম নাকি বিজনেস ইনকাম, প্রফেশন ইনকাম নাকি আদার্স। বিজনেস প্রফেশনের ক্ষেত্রে সেখানে বলা হয়েছে বিজনেসটা যদি ভারত থেকে কন্ট্রোল হয় তাহলে প্রথম দুজন ট্যাক্স দেয়। প্রথম দুজন মিনস অর্ডিনারি রেসিডেন্ট আর নট অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে এরা দুজন ট্যাক্স দেয়, লাস্টের জন ট্যাক্স দেয় না। ভারত থেকে যদি কন্ট্রোল হয় ব্যবসাটা, বাইরে হয়তো ইনকাম করছো, কোনো ব্যবসা করছো বা কোনো প্রফেশনে আছো, সেই প্রফেশনটা বা ব্যবসাটা সেট আপ হয়েছে কোথায়? ভারতে। ব্যবসা হলে কন্ট্রোল হচ্ছে ভারত থেকে, আর প্রফেশন হলে সেট আপ হচ্ছে কোথা থেকে? ভারত থেকে। তাহলে সেখানে প্রথম দুজন ট্যাক্স দেয়, লাস্টের জন দেয় না। আবার বিজনেসটা কন্ট্রোল হচ্ছে বাইরে থেকে, বাইরেই ইনকাম করেছে, হ্যাঁ, বাইরেই ইনকাম করেছো, বাইরেই কন্ট্রোল হচ্ছে, তাহলে শুধু প্রথম জন ট্যাক্স দেয়, বাকি দুজন দেয় না। এরকম প্রফেশনের ক্ষেত্রেও, প্রফেশন বাইরে করছো, সেখানে প্রফেশনের সেট আপও তোমার বাইরে, তাহলে সেখানে শুধু প্রথম জন ট্যাক্স দেয়, বাকি দুজন দেয় না। ক্লিয়ার? আর অন্যান্য ইনকাম যা আছে এই বিজনেস প্রফেশন ছাড়া, তাদের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই বাইরে ইনকাম হয়েছে, বাইরে থেকেই রিসিভ করছে, তাহলে শুধু প্রথম জন ট্যাক্স দেয়, বাকি দুজন দেয় না। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে এর উপর তোমরা যে কোনো স্টেটমেন্ট যখন পড়বে, তুমি পড়ে প্রথম লক্ষ্য করার চেষ্টা করবে যে ইনকামটা ভারতে অ্যারাইজ করছে নাকি ভারতের বাইরে। আবার ভারতে অ্যারাইজ করছে বলে মনে হলেও সেটাও কিন্তু ভারতে অ্যারাইজ বলে ধরা হবে। আবার কোনো ইনকাম ভারতে রিসিভ করছে কি না ভারতের বাইরে রিসিভ করছে, আবার ভারতের মধ্যে রিসিভ করছে বলে মনে হলেও সেটাকে ভারতে রিসিভ ধরা হবে। ঠিক আছে? তাহলে সেটা ধরে আমরা ভারতের ইনকাম হলে, ভারতে রিসিভ হলেও তিনজনকে ট্যাক্স দিতে হবে, ভারতে অ্যারাইজ করলেও তিনজনকেই ট্যাক্স দিতে হবে। এবার অন্যান্য ক্ষেত্রে যেগুলো বিদেশে অ্যারাইজ করছে বা আউটসাইড ইন্ডিয়ায় অ্যারাইজ করছে এবং রিসিভও হচ্ছে আউটসাইড ইন্ডিয়ায়, তাদের ক্ষেত্রে বললাম ওই নিয়মটা। তুমি দেখবে বিজনেস প্রফেশন নাকি আদার্স। বিজনেস প্রফেশন হলে তোমাকে দেখতে হবে কন্ট্রোল, প্রফেশন হলে তার সেট আপটা ভারত থেকে নাকি ভারতের বাইরে থেকে। কন্ট্রোল যদি ভারত থেকে হয় প্রথম দুজন ট্যাক্স দেবে, বাকি জন দেবে না, নন রেসিডেন্ট দেবে না। সেরকম প্রফেশনের ক্ষেত্রে সেট আপটা যদি ভারত থেকে হয় তাহলে দুজন ট্যাক্স দেবে, নন রেসিডেন্ট দেবে না। আর যদি দেখি বিজনেসটা কন্ট্রোলও হচ্ছে বাইরে থেকে, ইনকামও হয়েছে বাইরে থেকে, তাহলে কিন্তু শুধুমাত্র রেসিডেন্ট, যে অর্ডিনারি রেসিডেন্ট, সেই ট্যাক্স দেয়, বাকি দুজন দেয় না। সেই রকম প্রফেশনের ক্ষেত্রেও প্রফেশন সেট আপটাও বিদেশে, রিসিভও করেছে প্রফেশনের ইনকামটা বিদেশে, তাহলে সেখানেও কিন্তু শুধু প্রথম জন ট্যাক্স দেয়, বাকি দুজন দেয় না। তাহলে বিদেশি ইনকাম হলে, বিদেশেই যখন অ্যারাইজ হচ্ছে, বিদেশেই যখন রিসিভ হচ্ছে, তার ক্ষেত্রে এই ভাবনাগুলো ভাববে। আর আদার্স ইনকামের ক্ষেত্রে বলেছি, আদার্স ইনকামের ক্ষেত্রে শুধু প্রথম জন ট্যাক্স দেয়, বাকি দুজন দেয় না। আদার্স ইনকাম মানে বিদেশি ইনকাম বলছি, কিন্তু ভারতের ইনকাম বলিনি, বিদেশি ইনকামের। হ্যাঁ, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। আমরা এই আলোচনাটা পরে যে আলোচনাটা করছি, এটা কিন্তু সবই বিদেশি ইনকামের ক্ষেত্রে। ভারতে ইনকাম হলে সে তো ভারত সরকারকে সবাইকে ট্যাক্স দিয়ে তবে যেতে হবে। তুমি এখানে দেখছিলে যে একটা ছিল না, বিজনেস করছো, প্রফিট করছো, বিজনেস ইন কানাডা, কিছুটা রিসিভ করেছো ইন্ডিয়ায়, ইন্ডিয়ায় রিসিভ করেছে বলে সেটাকে ধরে নেওয়া হয়েছে কি বলতো, যে ওটা ভারতের ইনকাম। দেখো তিনজনেই ট্যাক্স দিয়েছে, তিনজনকেই ট্যাক্স দিতে হয়েছে। স্যালারি রিসিভ করেছো আউটসাইড ইন্ডিয়া, কিন্তু স্যালারিটা তুমি করছো, মানে চাকরিটা করছো কোথায়? ইন্ডিয়ায়। চাকরি করছো ভারতে আর স্যালারি তুলছো বিদেশ থেকে, তাহলে তোমার ধরা হবে ইনকামটা কোথাকার ইনকাম? ভারতের ইনকাম। দেখো ভারতের ইনকাম ধরেই তিনজনকেই ট্যাক্স দিতে হয়েছে, তাহলে ওটা ইন্ডিয়ান ইনকাম। তাহলে ইন্ডিয়ান ইনকাম হলে তিনজনকেই ট্যাক্স দিতে হবে। সেরকম কিছু কিছু ইনকাম আছে, যে ইনকামগুলো হয়তো তোমার আউটসাইড ইন্ডিয়ায় তুমি রিসিভ করেছো, তাহলে আউটসাইড ইন্ডিয়ায় রিসিভ করেছো, আউটসাইড ইন্ডিয়ায় অ্যারাইজ হয়েছে, তাহলে কিন্তু ওই ভাবনাগুলো তোমাদের বলছি, ওই ভাবনাগুলো তখন ভাববে। আর যদি কখনোই তুমি ভারতে রিসিভ করে ফেলো কোনো ইনকাম, বিদেশি ইনকাম ভারতে রিসিভ করেছো, তাহলে কিন্তু ভারত সরকারকে তিনজনকেই ট্যাক্স দিতে হবে।
সে তুমি বিদেশে অ্যারাইজ করলেও ইনকামটা তুমি ভারত থেকে যখন রিসিভ করেছো ধরে নেওয়া হবে ওটা ভারতের ইনকাম। ঠিক আছে? আর কোনো ইনকাম তুমি বাইরে থেকে করেছো, মানে আউটসাইড ইন্ডিয়ায় করেছো, সেই টাকাটা ভারতে আনছো। অনেকেই তো দেখবে চাকরির ক্ষেত্রে অনেকেই বিদেশে থাকে, অনেকে বাইরে কাজ করছে, তার চাকরির জন্য বাইরে চলে গেছে, তারা কি করছে, সেইখানে যে ইনকামটা করছে সেটা ভারতে পাঠাচ্ছে, তার উপর কিন্তু সরকার ট্যাক্স নেয় না। তারা ওই যে রেমিট করে, ওই টাকাটাকে বলে রেমিট করছে, তাহলে ভারতে রেমিট করলে তার উপর কিন্তু সরকার ট্যাক্স নেয় না। ঠিক আছে? তাহলে রেমিটেন্সের উপর সরকার ট্যাক্স নেয় না, কিন্তু ভারতে রিসিভ করলে সেখানে কিন্তু সরকার ওটা ভারতীয় ইনকাম হিসেবে ধরে নিয়ে তার উপর ট্যাক্স করবে। তাহলে ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলো এইরকমই থাকে। তাহলে এইরকমই অঙ্কগুলো, তার মধ্যে তোমরা কিছু কিছু ইনকাম আছে যেগুলো ইন্ডিয়াতেই ট্যাক্স ফ্রি। এই ট্যাক্স ফ্রি ইনকামের আমি যখন ক্লাস করাবো তাতে আমি সমস্ত ট্যাক্স ফ্রি ইনকামগুলো বলবো। সেই রকম ইনকাম যদি থাকে সে তো সবার ক্ষেত্রেই ট্যাক্স ফ্রি হয়ে যাবে। আগে যেরকম ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আগে ট্যাক্স ফ্রি ছিল, সবার ক্ষেত্রেই ট্যাক্স ফ্রি হতো, কিন্তু এখন ওটা উঠে গেছে, এখন কিন্তু ট্যাক্স কাটে সরকার, সেই জন্য সবার ক্ষেত্রেই ট্যাক্সেবল করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস এইটুকুই। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক দিতে ভুলো না। আর আগের ক্লাসগুলো যারা মিস করেছো অবশ্যই এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের আগের ক্লাসগুলো দেখে নেবে। ঠিক আছে? এরপর আমার পরের ক্লাসে আবার চেষ্টা করব যে আমরা ওই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের আমরা একটা দেখিয়েছিলাম অর্ডিনারি রেসিডেন্ট কিভাবে হয় সেটা দেখিয়েছি, নন রেসিডেন্ট কিভাবে হয় একজন সেটা দেখিয়েছি। আর পরের ক্লাসে চেষ্টা করব এরকম ক্লাস রাখতে যে কে কিভাবে রেসিডেন্ট অ্যান্ড বাট নট অর্ডিনারি রেসিডেন্ট হয় সেটা রাখতে। রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট ওর উপর একটা অঙ্ক করে দিতে চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে পরের ক্লাসে দেখা হবে। আজকের মতো টাটা।